আইন আর রাজনীতির মারপ্যাচে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাথে ঝুলে যেতে পারে গণভোটের রায়ের বাস্তবায়ন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপির সংসদ সদস্যরা সংবিধানে বিধান নেই দাবি করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাতে সংসদের সবচেয়ে শক্তিশালী পক্ষটি থেকে পরিষ্কার রাজনৈতিক অনিয়া দেখা দেওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। আবার পরপর 2 দিনে উচ্চ আদালতে 2টি রিট হয়েছে গণভোট আর জুলাই জাতীয় সনদের বৈধতা নিয়ে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, জুলাই সনদ তৈরির সময় এই সনদ ও গণভোট নিয়ে যে সাংবিধানিক এবং আইনি প্রশ্নগুলো বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছিল, সেগুলো নিয়ে এখন আইনজীবীরা গিয়েছেন আদালতের কাছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সংবিধানে কোথাও রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই। এই এক প্রশ্নে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ বড় প্রশ্নের মুখে পড়বে আদালতে। আর সাংবিধানিক এই প্রশ্নে হাইকোর্ট পেরিয়ে আপিল বিভাগের ফুল বেঞ্চ যদি একই মত দেয়, তাহলে একই সাথে জুলাই সনদ এবং গণভোট অকার্যকর হয়ে যেতে পারে। সেজন্য আইনবিদরা মনে করেন, গণভোটের রিটের চেয়ে জুলাই সনদ নিয়ে যে রিটটি হয়েছে সেটির গ্রাউন্ড গুলো অনেক বেশি শক্তিশালী। আবার সরকারে থাকা বিএনপি তাদের 31 দফা এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে চায়। সে কারণে সরকার পক্ষের সম্মতি থাকলে হাইকোর্টে করা 2টি রিট সামনের দিনগুলোতে বেশ নাটকীয়তার জন্ম দিতে পারে। এমনকি উচ্চ আদালত যদি স্টে অর্ডার দেয়, তাহলে সংসদ বসলেও বিষয়টি স্থগিত হয়ে যেতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নিজের পছন্দসই রাজনৈতিক দলগুলো নিয়ে অধ্যাপক ইউনূস গঠন করেছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশন। অনেক বিতর্ক আর নাটকের পর এই কমিশন বানায় জুলাই জাতীয় সনদ। 2025 সালের 17 অক্টোবর 20টিরও বেশি রাজনৈতিক দল এই সনদে সই করে। এতে মোট 84টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 47টির জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে আছে প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা সর্বোচ্চ 10 বছর নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এরপর গত 13 নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এই গণভোট নিয়েও ছিল বিএনপির বিরোধিতা। সেই বিরোধিতাকে অগ্রাহ্য করে শেষ পর্যন্ত গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, কিন্তু বিসমিল্লাতি হোঁচট খায় জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। কারণ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সাংসদরা। তাতে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। 60 সদস্যের ক্রম হলেই এই পরিষদ কাজ করতে পারে। আদেশে বলা আছে, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। তবে বিএনপি এ পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামাত এবং এনসিপির 77 জন নির্বাচিত সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথের দিন দলীয় এমপিদের উদ্দেশ্যে বলেছিলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ পড়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফর্ম সংবিধানের 3য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হবার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। তারেক রহমানের উপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছিলেন। বিশ্লেষকরা মনে করেন, প্রথম দিনই বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে দলটি সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করতে চায় না। এমন বার্তা তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে একাধিকবার দিয়েছিল। বিএনপির এই রাজনৈতিক বার্তা কয়েকদিনের মধ্যে জুলাই সনদ আর গণভোটকে কোর্টের দুয়ারে নিয়ে গেছে। 18 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ।
রিটে জাতীয় ঐকমত্য কমিশন, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। তিনি bdnews24.com কে বলেন, জুলাই জাতীয় সনদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী ইউনুস আলী আকন দ্য ডেইলি স্টারকে বলেছেন, প্রজাতন্ত্রের সংবিধানে এ ধরনের জুলাই সনদের কোনো বিধান নেই। যেহেতু এতে গণভোট এবং সংসদে 100 সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে, তাই এই সনদটি অবশ্যই অবৈধ ও অসাংবিধানিক। এই রিটের আগের দিন আরো একটি রিট হয়েছিল, সেটি হয়েছে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13ই ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে। 17ই ফেব্রুয়ারি হাইকোর্টের দায়ের করা এই রিটে গণভোট 2026-এর ফলাফল বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী আইনজীবীরা বলছেন, জুলাই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিটটি হয়েছে সেটিতে যদি রিটকারী জিতে যান তাহলে গণভোট এবং এর ফলাফল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে পারে, কারণ জুলাই সনদের জন্যই গণভোট হয়েছিল। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, জুলাই সনদ সবচেয়ে বড় যে সাংবিধানিক প্রশ্নটির মুখে পড়বে সেটি হলো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য যে গণভোট সেটি রাষ্ট্রপতির অধ্যাদেশে নয়, আদেশে করা হয়েছে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা থাকলেও আদেশ জারির কোনো ক্ষমতা নেই। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি তুলে ধরেছিলেন, কিন্তু আলী রিয়াজের কমিশন বিষয়টি বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির আদেশ জারি করেন। আইনের ব্যাখ্যা দিয়ে মঞ্জিল মোর্শেদ BBC বাংলাকে বলেছেন, যে অধ্যাদেশে গণভোট হয়েছে সেটা হয়েছে রাষ্ট্রপতির নামে জারি করা একটি আদেশের উপর নির্ভর করে। এভাবে অধ্যাদেশ হতে পারে কিনা সেটি নিয়ে আইনি প্রশ্ন রয়ে গেছে। আবার এই অধ্যাদেশকে বা গণভোটকে বৈধতা দিতে হলে সংসদে উত্থাপন করে পাশ করতে হবে। বিএনপি এখন সেটা সংসদে তুলবে কি না সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। জুলাই সনদের আরেকটি বড় দুর্বলতা যেটি আদালতে কড়া প্রশ্নের মুখে পড়বে সেটি হলো এই সনদের অঙ্গীকারনামার 3 নম্বর পয়েন্টটি, যেখানে বলা হয়েছে জুলাই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। নাগরিকদের প্রশ্ন তোলার অধিকার গণতন্ত্রের মূল ভিত্তি। কোনো গণতান্ত্রিক দেশে এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না যেটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, যাকে চ্যালেঞ্জ করা যাবে না। যেখানে সংবিধান নিয়ে প্রশ্ন তোলা যায় সেখানে জুলাই সনদ নিয়ে কেন প্রশ্ন তোলা যাবে না? বিশেষজ্ঞরা মনে করেন জুলাই সনদ নিজের ইনডেমনিটি দাবি করেছে এবং নিশ্চয়তা দিয়েছে, যেটি অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। আইনজীবীরা বলছেন এটি দেশের জনগণের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। সংবিধানের 7-এর 1 ধারায় বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংবিধানই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এছাড়া 7-এর 2 ধারা বলছে, এই সংবিধানের পরিপন্থী কোনো আইন বাতিল এবং অকার্যকর গণ্য হবে। অর্থাৎ যদি কোনো সনদ বা ঘোষণা সংবিধানের বাইরে যায় তা আইনগতভাবে বাতিলযোগ্য এবং অসাংবিধানিক। তাই জুলাই সনদ সংবিধানের বাইরে গিয়ে সংবিধান পরিবর্তনের যে বিকল্প রূপরেখা তৈরির চেষ্টা করেছে সেটিকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে উচ্চ আদালত। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্টি যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। অন্তর্বর্তী সরকারের শপথ আনুষ্ঠানিক নয়, বরং এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা যা ভঙ্গ করা সংবিধান লঙ্ঘনের শামিল। একটি স্পষ্ট সাংবিধানিক কাঠামো, বিস্তৃত গণভোট আইন অথবা বিধিমালা, স্বচ্ছতা, নিরপেক্ষতা, সমান অংশগ্রহণ এবং ভোটারদের অবহিত করে সম্মতি নিশ্চিত করা ছাড়াই 12ই ফেব্রুয়ারি গণভোট হয় বলে রিটে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এ ধরনের বিষয় বাদ দেওয়া এবং গণভোট পরিচালনা জনগণের সার্বভৌমত্বকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে, যার সংবিধানের মৌলিক কাঠামো।
রিটের যুক্তিতে বলা হয়, সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, যা অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের সব অঙ্গের জন্য বাধ্যতামূলক। সাংবিধানিক অনুমোদন ছাড়া ক্ষমতার যে কোনো চর্চা নিয়ম বিরুদ্ধ ও বাতিলযোগ্য। প্রয়োজন, সুবিধা বা রাজনৈতিক উত্তরণের যুক্তিতে সংবিধান লঙ্ঘন কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আইনজীবীরা বলছেন, বিএনপির সাংসদরা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তারা এই যুক্তিতে সংবিধান লঙ্ঘনের দায় থেকে বেঁচে গেছেন। সেক্ষেত্রে জামাত ও এনসিপির ৭৭ জন সাংসদ সংবিধান লঙ্ঘনের দায়ে ফেঁসে যেতে পারেন। আইনজীবীরা বলছেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেহেতু সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, তাই এই শপথ কে পড়াবেন সেটিও বলা নেই। কে কাকে শপথ পড়াবেন সে বিষয়টি সংবিধানের তফসিলে পরিষ্কার উল্লেখ থাকলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন তা বলা নেই। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও বিষয়টি পরিষ্কার নয়। সুতরাং জামাত ও এনসিপির সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোয় সিএসির এখতিয়ার নিয়ে এখন প্রশ্ন উঠেছে। আদালতের শুনানিতে সাংবিধানিক প্রশ্ন হিসেবে একটি বড় ইস্যু হতে পারে, এটি এমনটাই মনে করছেন আইনজীবীরা। আইনজীবীরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হয়েছে সেখানে বেশ কিছু অস্পষ্টতা আছে। বাংলাদেশের বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় সংসদ বহাল না থাকা অবস্থায় রাষ্ট্রপতির অধ্যাদেশ বা নতুন আইন জারি করা হলে তা সংসদ বহাল হওয়ার পর উত্থাপনের 30 দিনের মধ্যে অনুমোদন করতে হয়, না হলে সেটি বাতিল হয়ে যায়। কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে জুলাই বাস্তবায়ন আদেশের যে গণভোট হয়েছে সেক্ষেত্রে কি হবে সেটি পুরোপুরি পরিষ্কার নাই। আবার গণভোটের বৈধতা নিয়ে যে রিটটি করা হয়েছে সেখানে মূল প্রশ্ন উঠবে, রাষ্ট্রপতি আদৌ গণভোট করার জন্য আদেশ জারি করতে পারেন কিনা। রিটের প্রার্থনায় দেখা যায় 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট এবং 13ই ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট গণভোটের ফলাফল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। আইনজীবী মঞ্জিল মুর্শিদ বলেছেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে সাংবিধানিক কিছু সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে। সংবিধানে যা নেই, অর্থাৎ সংসদ যে বিষয়ে আইন করতে পারে না বা সংবিধানের কোনো বিধান পরিবর্তন হয়ে যায় সেসব বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না। সংবিধানে যেহেতু গণভোটের বিধান নেই, তাই এ বিষয়ে অধ্যাদেশ জারি করার এখতিয়ার রাষ্ট্রপতির নেই বলে মনে করেন মঞ্জিল মুর্শিদ। সাধারণত গণভোট হয় কোনো একটি বড় প্রস্তাব বা সাংবিধানিক প্রশ্নে সংসদে সিদ্ধান্ত গ্রহণের পরে, কিন্তু এবার বাংলাদেশে গণভোট হলো সংশ্লিষ্ট প্রস্তাব বা প্রস্তাব সমূহ সংসদে পাশ হওয়ার আগে, অর্থাৎ ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। আবার আইনজীবীদের একটি অংশ বলছে, এরই মধ্যে পরিষ্কার গণভোটটি হয়েছে খুবই দুর্বল ও প্রশ্নবিদ্ধ একটি প্রক্রিয়া এবং যে জুলাই সনদের উপর জনগণের মতামত নেওয়ার জন্য এই গণভোট নেওয়া হয়েছে সেই সনদের অনেকগুলো প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল। সেজন্য সেই প্রশ্নবিদ্ধ গণভোট এবং নোট অফ ডিসেন্ট সম্বলিত জুলাই সনদে উল্লেখিত প্রস্তাবসমূহ বাস্তবায়নে বিএনপি যে ক্রিটিক্যাল থাকবে সেটাই স্বাভাবিক। যদিও বিএনপি সংস্কার চায় না বা জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন কথা বলেনি, বরং তাদের অবস্থান হলো জুলাই সনদের যেসব প্রস্তাবে তারা একমত হয়েছে এবং যেসব সংস্কার প্রস্তাব তাদের 31 দফা ও নির্বাচনী ইশতেহারে আছে সেসব সংস্কার তারা করবে। সংশ্লিষ্টরা মনে করেন হাইকোর্টের দায়ের হওয়া দুটি রিটই খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি নির্ভর করছে সরকার পক্ষ কোন দিকে অবস্থান নেয় তার উপর। রাষ্ট্রপতির এই আদেশ জারির কোনো এখতিয়ার ছিল না এবং সংবিধানের 142 অনুচ্ছেদের পদ্ধতি লঙ্ঘন করা হয়েছে এমন শক্তিশালী গ্রাউন্ড প্রতিষ্ঠা করা গেলে পুরো জুলাই সনদ হিমাগারে চলে যাওয়ার সংখ্যাই বেশি। আবার সরকার চাইলে একটি মধ্যপন্থা অবস্থান নিতে পারে, সেটি হলে আদালত বিষয়টি সংসদের উপর ছেড়ে দিতে পারেন। সেটি হলে বিপদ জুলাই সনদের, কারণ সংখ্যাগরিষ্ঠ দল না চাইলে জুলাই সনদের একটি প্রস্তাবও বাস্তবায়ন করা সম্ভব নয়। আর সংসদ তো আলী রিয়াজের ঐকমত্য কমিশন নয় যেটি আইনকে প্যাকেট করে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। মজার ব্যাপার হলো, জুলাই সনদ প্রস্তুতের প্রক্রিয়া তথা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক ঐকমত্য স্থাপন করা যায়নি, বরং ঐক্যের জুলাই সনদ অনৈক্যের কারণ হয়েছে। বিএনপি এই প্রক্রিয়াকে প্রতারণামূলক বলেও অভিযোগ করেছিল। ফলে যে জুলাই